খাতাটা জমা দিয়ে দিছি রেজাল্টটা দেওয়া যেতে পারে খাতা দেখলে নেক্সট উইকে দেখতে হবে রেজাল্টটা তুমি যাও যে ওখানে হাসান আছে না হাসানকে বলবো যে স্যারের রেজাল্ট শিটটা দেয় ফাইলটা দেয় প্লাস্টিকের ফাইল আছে পড়াশোনা শুরু করতে হবে মার্চের পরীক্ষা ফার্স্ট উইকে ফেব্রুয়ারি লাস্ট উইক না মার্চ উইকে না জিজ্ঞাসা করছি তোমার রোজা শুরু হচ্ছে কোন মাসে মার্চ রোজার মধ্যে পরীক্ষা হয়ে যাবে এর আগে শেষ হয়ে যাবে 3 সপ্তাহ আর তোমরা ক্লাস করছো কয়টা তাহলে ফেব্রুয়ারিতে 4টা জানুয়ারিতে 2টা 6টা ক্লাসে পড়াশোনা করতে হবে আসলে না হলে সিলেবাস শেষ হবে আচ্ছা আমরা তো ওয়াটার এবং ডিটারজেন্ট এই দুটো চ্যাপ্টার শেষ করছিলাম না আমরা আজকে থেকে শুরু করবো আজকে শুরু মানে আজকে শেষই করে দেবো সেন্ডিং তোমরা ডিপ্লোমা কোর্স জানো এটা সিম্পল একটা প্রসেস সিম্পল চ্যাপ্টার এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হবে 10 মার্ক ঠিক আছে তাহলে আমরা প্রথমে যদি আসি যে সিনজিং প্রসেস সিনজিং কাকে বলে সিনজি যে প্রক্রিয়ায় কাপড় নির্দিষ্ট হচ্ছে অমসৃণ ফাইবার হচ্ছে এবং হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ যেগুলো আছে পুড়িয়ে কাপড় মসৃণ দেওয়া হয় তাকে সিনজি বলে সেগুলো পুরানো হয় এয়ারনেস প্রজেক্টিং ফাইবারে পুরো হয় এর বাইরে আর কিছু পুরাইলে কাপড় থাকবে না অবজেক্টিভ ফাইবার প্রজেক্টিং ফাইবার প্রোটিং ফাইবার অথবা হেয়ারনেস এটা রিমুভ করা বাই বার্ন আউট বার্নিং বাই বার্নিং মানে পুড়িয়ে এটা বিভিন্ন ভাবে হতে পারে ব্লেডের মাধ্যমে হতে পারে কিন্তু টার্ম সিনজিং যে টার্মের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে টু বার্ন আউট Sending is a mechanical process to burn out the projecting or protruding fiber from the fabric surface to give or to impart luster, smooth surface is called sending. Sending is a mechanical one kind of mechanical process by which we can burn out অথবা আমরা এটা শেয়ারিং করতে পারি কেটেও দিতে পারি নরমালি বার্ন আউট করতে পারি আচ্ছা সিনজিং আসছে the word singe থেকে means burn out ঠিক আছে फाइल करा प्लास्टिक फाइल पर से मीटर अच्छा তাহলে সেন্ডিং এর কাজটা কি বার্ন আউট কি বার্ন আউট করবে প্রজেক্টিং or protruding fibers or hairs is called singeing अच्छा এটা কি ইম্পার্ট করতেছে ফ্যাব্রিকের সারফেসকে স্মুথনেস এবং ব্রাইটনেস লাস্টার তাহলে অবজেক্টিভসে যদি আমরা আসি সিনজিং প্রসেসের অবজেক্টিভস অবজেক্টিভস কি কি আছে ইন্ট্রোডাকশন থেকে বোঝা গেল লেখা যাবে না বলো তো অবজেক্টিভস কি তাহলে
প্রসেসের উদ্দেশ্য কি? কাপড়কে মসৃণ করা। হ্যাঁ, সেদিন কেন করা হয় বলো? সেদিন কেন করা হয়? কি কথা বলা যায়? সেদিন কেন করা হয়? তো সেটাই তো বলতে হবে না, হেয়ারিনেস রিমুভ করার জন্য, প্রজেক্টিং ফাইবারকে রিমুভ করার জন্য স্লিপিং করা হয়। বুঝতে পারলে? বলো কি জন্য করা হয়? বলো। হ্যাঁ, আচ্ছা কি অবস্থা বলো? হ্যাঁ, এই ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সেন্সিংয়ের কাজ কি। সেন্সিংয়ের অবজেক্টিভস গুলো হচ্ছে তোমার ডেফিনিশন যদি বলি, বার্ন আউট দ্য প্রজেক্টিং ফাইবার অথবা হেয়ারিনেস ফ্রম দ্য ফ্যাব্রিক সারফেস। তো এটা একটা অবজেক্টিভস, উদ্দেশ্য, এটা একটা মেইন উদ্দেশ্য, তাই না? এর পাশাপাশি যখন হচ্ছে তুমি একটা ফ্যাব্রিক থেকে প্রজেক্টিং ফাইবারগুলো রিমুভ করবে, তাহলে সারফেস স্মুথ হবে না? ধরো এটা একটা ফ্যাব্রিক সারফেস, এখানে যদি তোমার এরকম ফাইবারের মাথা বের হয়ে থাকে, হেয়ারিনেস থাকে, এইগুলো যদি কেটে তুমি হচ্ছে এরকম স্মুথ করো, তাহলে কি ফ্যাব্রিক সারফেস স্মুথ হচ্ছে। পাশাপাশি হচ্ছে কি ব্রাইটনেস, লাস্টার বৃদ্ধি পাচ্ছে না, উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে না। এই বেসিক্যালি এই তিনটাই হচ্ছে উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে তোমার প্রজেক্টিভ ফাইবার রিমুভ করা, দ্বিতীয়টা হচ্ছে রিমুভ করলে কি হচ্ছে স্মুথ হচ্ছে ফ্যাব্রিক সারফেস, তৃতীয়টা হচ্ছে তোমার লাস্টার বৃদ্ধি পাচ্ছে। আর চতুর্থ যে জিনিসগুলো আসতে পারে নেক্সট যে সাবসিকুয়েন্ট প্রসেসগুলো আছে, যেমন হচ্ছে তোমার ডাইং প্রিন্টিং, এই প্রসেসগুলোতে তোমার হচ্ছে ভালোভাবে কালার হবে। একটা জিনিস দেখো, এখানে দুইটা ফ্যাব্রিক আছে, দুইটা অর্গান ফ্যাব্রিক আছে। ধরো একটা ফ্যাব্রিকে এরকম হেয়ারিনেস আছে, আরেকটা স্মুথ আছে। আচ্ছা, এখন ডাইং এর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে দুটোই রেড কালার দিয়ে ডাইং করছে। কি কালার? সেম ফ্যাব্রিক, রেড কালার দিয়ে ডাইং করছে, রং করছে। এখন এই ফ্যাব্রিকটা দেখতে যেমন ব্রাইটনেস মনে হবে, এটা ব্রাইটনেস মনে হবে, দুটোর মধ্যে পার্থক্য কি হবে? বসে আসলে বাইরে বেশি দেখা যাবে স্যার। এটা পিসিং লাগবে স্যার। হ্যাঁ, এটা কোন পিসিং মানে বলে রেজিং করলে মানে আমাদের লাইফ পিসিং ইফেক্ট অত পিস ইফেক্ট হয় না। পিস ইফেক্টটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটের মতো, ওটা তো আলাদা, পিস ফিনিশ আছে, ওটা হিসাব। নরমাল যে ফ্যাব্রিকগুলো আছে হেয়ারিনেস, ওটা অত পিস ইফেক্টের মতো না, কিন্তু এটা হেয়ারিনেস বোঝা যায়, চোখে দেখা যায়। আর ওগুলো তো করাই হয় হচ্ছে তোমার ফাইবার স্ট্যান্ড আপ করা হয় পিস ইফেক্টের জন্য, তোমার ফ্লাফি স্ট্রাকচার দেওয়ার জন্য, ব্ল্যাঙ্কেটের মধ্যে স্ট্রাকচার দেওয়ার জন্য। কিন্তু ইন জেনারেলি সব ধরনের রবার ফ্যাব্রিকগুলোতে ফাইবারের মাথা বের হয়ে থাকে। এখন রেড কালার সেম শেড পার্সেন্টেজ দিয়ে যদি তুমি একটা হচ্ছে সেঞ্জিং করা কাপড় আর একটা হচ্ছে সেঞ্জিং ছাড়া, এটা হচ্ছে বিফোর সেঞ্জিং আফটার সেঞ্জিং, দুই ধরনের ফ্যাব্রিক নিয়ে তুমি ডাই করলে সেম শেড পার্সেন্টেজ সেম কালার, তখন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হবে? যেটা হেয়ার সেটা ডিপ হবে। হ্যাঁ, যেটা হেয়ার সেটা ডিপ হবে সেটা। আর ওটা মানে লাইটিং হবে আর সেম শেড পার্সেন্টেজ, সেম শেড কালার, কালারের পরিমাণ সেম। আপার সেন্সিং এটা একটু লাইট হবে, আর আপার সেন্সিং এটা হচ্ছে একটু ডিপ হবে, বিফোর সেন্সিং এটা হচ্ছে লাইট হবে। শেড পার্সেন্টেজ সেম, কালারের ডেপথ সেম, সবকিছু সেম, পার্থক্যটা কি হবে? আচ্ছা, পার্থক্যটা হবে হচ্ছে তোমার এটা দেখতে ডাল হবে, এরকম ছাড়া ছাড়া, ডাল ডাল
আর একটা হচ্ছে ব্রাইট হবে। একই শেড পার্সেন্টেজ একই জিনিস, একটা দেখতে একটু ম্যাট টাইপের কালার, একই কালার, একটু ডাল লাগতেছে আর একটা হচ্ছে একটু উজ্জ্বল লাগতেছে। যেটা লাসার উজ্জ্বল, লাসারাস অথবা উজ্জ্বল হবে তুমি সেই কাপড়টা নিবে, ডালটাকে নিবা। আচ্ছা, এটা কারণটা কি দেখো, যখন হচ্ছে কোন একটা বস্তুকে আমরা কখন দেখি, যখন ওই বস্তু থেকে লাইট রে রিফ্লেকশন হয়ে আমাদের চোখে আসে, তাই তো দেখি, তাই না? আচ্ছা, এখান থেকে যে রেগুলো পড়তেছে এইগুলো, এই যেহেতু সারফেস স্মুথ না হওয়ার কারণে এবং প্রজেক্টিভ ভাবে থাকার কারণে বিক্ষিপ্ত ভাবে রিফ্লেকশন হচ্ছে, ছড়ায় যাচ্ছে এগুলো। আর এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে এটা একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটা রিফ্লেক্ট হচ্ছে। তাহলে যেটা যত বেশি রিফ্লেকশন হবে তত বেশি উজ্জ্বল হিসেবে আমাদের চোখে ধরা পড়বে, ঠিক আছে? তাহলে এই যে একটা রিফ্লেকশন, রে আলোক রশ্মির রিফ্লেকশনের উপর ডিপেন্ড করে লাইটনেস, ডার্কনেস অথবা ব্রাইটনেস, ডালনেস, এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিকেট করে। তো এই জিনিসগুলো যখনই হচ্ছে তোমার সিনজিং করা কাপড় এবং সিনজিং করা সাদা কাপড়, এই দুইটার মধ্যে পার্থক্য যখনই তুমি বুঝতে পারবে তখনই সিনজিং এর উদ্দেশ্যটা তুমি বুঝতে পারবে। কথা বুঝছো? দ্বিতীয়ত হচ্ছে এই ফাইবারের মাথাগুলো, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে ফাইবারের একদম কি বলে, যখন একটা সুতা তৈরি হয়, ধরো এটা একটা এক টুকরো কটন ইয়ার্ন, আমরা অনেক বড় করে দেখছি, এইখানে যদি আমরা দেখি হাজার হাজার কি আছে, ফাইবার আছে, তাই না? ফাইবারগুলো টুইস্ট হয়ে প্লাস এই যে সুতাটা হয়েছে। আচ্ছা, এরকম এই যে মাথাগুলো বের হয়ে যায় আছে, এইগুলোই হচ্ছে ফ্যাব্রিকের সারফেসে প্রজেক্টিং ফাইবার অথবা হেয়ারনেস তৈরি করে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইগুলো হচ্ছে যখন রং করবা তখন এই জায়গাগুলোতে রং ওইভাবে ফিক্সড আপ হয় না, তার মানে সে কালার ভাস্টাসের ইস্যুটাও এখানে আছে। তাহলে সিনজিং এর অবজেক্টিভস এবং ডেফিনিশন বুঝতে পারছো? এখন আসো টাইপস অফ সিনজিং প্রসেস। এটা বেসিক্যালি হচ্ছে সিনজিং টাইপস না, সিনজিং কোন কোন মেথডে করা যায়, কোন কোন ওয়েতে করা যায় তার হচ্ছে টাইপ আর কি। এটা আমরা বলতে পারি যেমন হচ্ছে তোমার প্লেট সিনজিং, রোলার সিনজিং, আর একটা হচ্ছে গ্যাস সিনজিং। হ্যাঁ, এখন সব জায়গায় গ্যাস সিনজিং নিয়ে গেছে, পরীক্ষা তো গ্যাস সিনজিং। তাহলে আমরা ওয়ার্কিং প্রসিডিউর, যদি এরকম কোশ্চেন থাকে, ডিসক্রাইব অথবা এক্সপ্লেন দা ওয়ার্কিং প্রসিডিউর অফ প্লেট সিনজিং মেশিন অথবা রোলার অথবা গ্যাস সিনজিং মেশিন, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিসক্রাইব করবো আর কি। দেখা যায় লেখা রেড হিটেড কপার প্লেট,
দেখো প্লেট রোলার সিজিং মেশিনের ক্ষেত্রে আমরা মেইন যদি দুইটা পার্টের কথা চিন্তা করি পার্টস, তাহলে একটা হচ্ছে বার্নার, একটা কি বার্নার, আর একটা হচ্ছে কি কপার রেড হিটেড কপার প্লেট। একটা প্লেট বার্নারের উপরে বসানো থাকে। আচ্ছা, এখন দুইটা মেইন পার্টস কি কি বললাম বলো? একটা হচ্ছে গ্যাস বার্নার, এটা হচ্ছে কোল অথবা তোমার এই যে পেট্রোল এসব দিয়ে হচ্ছে তোমার এটা ইনার হিটেড ব্যবস্থা থাকে, কয়লা টয়লা দিয়ে ইনার হিটেড ব্যবস্থা থাকে। আর যদি তুমি ইয়া করো এর উপরে যে প্লেটটা বসানো আছে সেই প্লেটটা হচ্ছে কপার প্লেট, এবং এটা যখন হচ্ছে এই গ্যাস বার্নারগুলো চলতে থাকে তখন এই প্লেটটা হচ্ছে কপারটা আগুন দিলে কি হয়, উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় না? আচ্ছা, তাহলে যখন এই একদম লাল হয়ে যাবে তখন এর উপর দিয়ে ফ্যাব্রিকটা রান করা হবে। আচ্ছা, ফ্যাব্রিকটা রান করা হবে কিভাবে? গাইড রোলারের সাহায্যে একদম কপার প্লেটের কন্টাক্ট না হলে তো প্রজেক্টিং ফাইবার পড়বে, হ্যারিনেস যে ফাইবারগুলো আছে সেগুলো পড়বে না, জাস্ট কপার প্লেটের উপর দিয়ে একদম কন্টাক্ট দিয়ে এভাবে পাস হতে থাকবে। আচ্ছা দেখো এখানে যে জিনিসটা হচ্ছে প্লেটটা হচ্ছে একদম হিটেড, একদম লাল হয়ে গেছে। আচ্ছা, লাল যখন হয়ে যাচ্ছে এর উপর দিয়ে যখন ফ্যাব্রিকটা যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে ফ্রিকশন হচ্ছে না? ফ্রিকশন হচ্ছে না? ফ্রিকশন হচ্ছে? কি সমস্যা তোমার? অটো বন্ধ করো না, তোমার পেছনে পুরো ক্লাস ধরে যাও, ক্লাস ভালো না লাগলে বের হয়ে চলে যাও, তোমাকে তো এখানে জোর করে বাধা যাবে। তাহলে যখন হচ্ছে তোমার এই রেড হিটেড এইখানে একটা প্লেট আছে, এর উপর ফ্যাব্রিকটা যাচ্ছে একটা স্পিডে, প্রতি মিনিটে 125 মিটার পার মিনিট, তার মানে ভালো স্পিডে যাচ্ছে। যদি এটা খুব স্লোলি যেত তাহলে পুড়ে যেত না, এত হিটেড একটা প্লেট। এই জায়গাটা কি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশন হলে কি হচ্ছে, প্রজেক্টিং যে এরকম স্ক্রিনের যেরকম এই যে পোর্শনগুলো আছে প্রজেক্টিং ফাইবারগুলো পুড়ে বার্ন আউট হয়ে গেছে। পাশাপাশি কি হচ্ছে, ফ্রিকশনের কারণে দুটো সারফেসের মাঝখানে যখন ফ্রিকশন হয়, ফ্রিকশনটা হলে কি হয়, সেই সারফেসটা স্মুথ হয়ে যায়, ব্রাইটনেস হয়, উজ্জ্বলতা বাড়ে। তুমি যদি পাশাপাশি দুটো মেটালকে যদি এভাবে ঘষে দেখবে যে সারফেসটা অনেক উজ্জ্বল হয়ে গেছে। তাহলে ফ্যাব্রিকটা এখানে কি হচ্ছে, একদিকে হচ্ছে প্রজেক্টিং ফাইবার বার্ন আউট হচ্ছে, আর পাশাপাশি কি ফ্রিকশনের কারণে লার্সারের বাংলা কি উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। এই দুটো কাজ হচ্ছে এই প্লেট চেঞ্জিং এর মেশিনের হচ্ছে বেনিফিট। কিন্তু এখানে বেশ কিছু অসুবিধা আছে, এটাকে যদি আমরা অ্যাডভান্টেজেস বলি, অ্যাডভান্টেজেস কয়টা বললাম? ফ্রিকশনের কারণে লার্সার দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে প্রজেক্টিং ফাইবার পুড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যখন এই ফ্যাব্রিকটা এভাবে যাচ্ছে, যদি কোনো কারণে কপার প্লেট ইউনিফর্মলি হিটেড না হয়, ইউনিফর্মলি যদি হিট না হয়, তাহলে কি হবে, ফ্যাব্রিকটা প্রজেক্টিং ফাইবার সব জায়গায় কি ইউনিফর্মলি পড়বে না। তো সেই জায়গাটা কি হচ্ছে, এই যে তোমার আনইভেন সিঞ্জিং হচ্ছে, তার পসিবিলিটি এই প্লেট সিঞ্জিং এর বেশি। এবং এই যে তুমি কয়লা দিয়ে কপারটাকে হিট করতেছো, প্লেটটাকে, সে কয়লা দিয়ে হিট করতে গেলে এখানে তুমি হিট কি কন্ট্রোল করতে পারবে? কখনোই সম্ভব না, কারণ এখানে কোনো ওই ধরনের ইন্ডিকেটর নাই, তোমার মেকানিজম নাই যেটা দিয়ে তুমি কয়লা জ্বালায় তুমি হিটকে ব্যালেন্স করবা, কন্ট্রোল করবা। তাই হিট ব্যালেন্স যেহেতু ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে কোথাও ওভার সিনস্ট হতে পারে, আবার কোথাও আন্ডার সিনস্ট হতে পারে, কোথাও বেশি পজিটিভ ফাইবার পড়ে যেতে পারে, কোথাও আবার ইভেননেস ইস্যুটা এখানে আসতে পারে। আচ্ছা, এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের একটা। আরেকটা হচ্ছে প্লেট চেঞ্জিং প্রসেস ইজ অল কাইন্ড অফ ডিসকন্টিনিউয়াস প্রসেস। ডিসকন্টিনিউয়াস মানে অনিয়মিত,
ডিসকন্টিনিউয়াস মানে অনিয়মিত, সেটা আমরা বলতে পারি। যেমন হচ্ছে আমরা যদি কন্টিনিউ একটা মেশিন থেকে কন্টিনিউ প্রোডাকশন হতে থাকে, একটা ব্যাচ রান করছি, পরবর্তীতে কন্টিনিউ সেটা চলতেছে। আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, যেটা হচ্ছে এই ফ্যাব্রিক ধরো এখানে 1000 গজ আছে, জাস্ট 1000 গজটা হচ্ছে তুমি একবারে করতে পারতেছো না, পারতেছো না, কারণ হচ্ছে এই যে ফ্যাব্রিকের যেটা কি একটা সাইড না, এটা কি কয় সাইড হচ্ছে ফ্যাব্রিকে? আমরা ওভেন ফ্যাব্রিক যদি চিন্তা করি তাহলে একটা ফেস আর একটা ব্যাক সাইড আছে না, ফেস সাইড আর একটা কি আছে ব্যাক সাইড। তো তুমি যে কোনো একটা সাইডকে তুমি এখানে ওয়ান সাইডকে তুমি একসাথে চেঞ্জ করতে পারছো, কিন্তু বোথ সাইড করতে গেলে তোমার এই ফ্যাব্রিকটাকে রোলটাকে আবার নিয়ে এসে আবার ওটা করতে হবে না। এই জন্য এই প্রসেসটাকে আমরা বলতেছি ডিসকন্টিনিউয়াস প্রসেস। তাহলে অসুবিধা কয়টা পাইলেন? দুইটা পাইলেন না? আর এটা অনেক রিস্কি প্রসেস, ফ্যাব্রিক ড্যামেজ হয়ে যেতে পারে, বার্ন আউট হয়ে যেতে পারে, এই জন্য এগুলো এখন আর পপুলার না, ইউজ হয় না। তবে এই ব্লেড সেন্ডিং যখন ইউজ হতো তখন এটা হচ্ছে পাইল এবং ভেলভেট ফ্যাব্রিকের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হতো। এরপর আসো রোলার অথবা রোটারি সেন্ডিং প্রসেস। এটা কি বুঝছো? এগুলো খুব সিম্পল, তোমরা যদি একবার করে দেখো তাই পারবে। চিত্রটা আঁকায় নিজের ভাষা বর্ণনা করবে। স্যার চিত্রটা কি স্যার প্র্যাকটিসে থাকবে আপনার? চিত্রটা কই পাবো স্যার? অনলাইনে? না, এই যে আচ্ছা তাহলে নোট নিয়ে নিবা। এটা দেখো একটা সিম্পল একটা মেশিন। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু আমরা প্রিভিয়াস যে প্লেট চেঞ্জিংটা পড়লাম সেটা কিন্তু হিট কন্ট্রোলটা একটা প্রবলেম ছিল। হিট কন্ট্রোলটা প্রবলেম, সেই হিট কন্ট্রোলটাকে এবং ইউনিফর্মলি হিটটা ফ্যাব্রিকের উইথ বরাবর হতো না, সে কারণে কি হতো আনইভেন অথবা কি বলো ওভার এবং আন্ডার চেঞ্জিং হওয়ার পসিবিলিটি বেশি ছিল। যে কারণে এই প্রবলেমগুলো রিমুভ করার জন্য নতুন একটা প্রসেস ডেভেলপ করা হয়, সেটা হচ্ছে রোলার সেন্ডিং প্রসেস। এবং রোলার সেন্ডিংটা হচ্ছে এরকম যে এই রোলারটা হচ্ছে বিশাল সাইজের একটা সিলিন্ডার অথবা রোলার, স্টিল অথবা আয়রনের তৈরি মেটাল রোলার, এবং এই রোলারের হচ্ছে ইনার হিটেড থাকবে এবং এইখানে জাস্ট হচ্ছে কয়লা অথবা পেট্রোলিয়াম কিছু জিনিস দিয়ে এটা হিটেড ব্যবস্থা থাকবে, সেন্ট্রাল হিটেড ব্যবস্থা। এখানে থাকবে কি সেন্ট্রাল হিটেড অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, যখন এই একটা বড় একটা রোলারের একটা মাস বরাবর তোমার হিট জেনারেশনের ব্যবস্থা থাকে, তাহলে সেই হিটটাকে সব জায়গায় ছড়াই পড়ে না এবং এই হিটগুলো সমানভাবে সিলিন্ডারের চারপাশটাকে উত্তপ্ত করে। তার মানে মোটামুটি প্লেটের থেকে এটা হচ্ছে হিট ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম। আচ্ছা, এখন আসো ফ্যাব্রিকটা কি করা হয়, এইভাবে জাস্ট হচ্ছে রোলারের কন্ট্যাক্টের সারফেস দিয়ে এভাবে যায়। রোলারটাতে এখানে তো বোঝানো যাচ্ছে না, 3D হলে বুঝতে পারতাম। রোলারটা থাকে এরকম,
এর উপর দিয়ে ফ্যাব্রিকটা যাচ্ছে, যে আবার নিচ দিয়ে আসছে, ঠিক আছে। এখন দেখো এখানে কি ফ্যাব্রিকটা একই পাশ একসাথে সিনজিং হচ্ছে না বোথ সাইড হচ্ছে? বোথ সাইড হচ্ছে কেমনে বোথ সাইড হচ্ছে? একই পাশে সেটা যখন ব্যাগ আসে তখন তো না, এখানে কোনো উল্টানো হচ্ছে না। এই এই যে নিচের পার্টটাই এটাই দেখো নিচেরটাই আবার নিচে, তার মানে কি ডাবল সিনজিং হচ্ছে একটা টাইপ। বাট এক পার্টে এক পার্টে সেম পার্টে হচ্ছে ওয়ান সাইডে ডাবল সিনজিং হচ্ছে একটা টাইপ। এবং এইখানে দেখো রোলারটা রোটেশন হচ্ছে, রোটারি রোলার সিনজিং মেশিন বলে এটাকে। আমরা এটাকে রোটারি রোলার সিনজিং মানে ঘূর্ণায়মান। ফ্যাব্রিকটার মুভমেন্ট কি এদিকে না, আর সিলিন্ডার যাচ্ছে কি এদিকে না। তো ফ্যাব্রিক এবং সিলিন্ডারের রোটেশন হচ্ছে অপোজিট ডিরেকশন। কথা কি বুঝতে পারছো? তাহলে এই অপোজিট ডিরেকশনও হচ্ছে কোন একটা জিনিস যদি এরকম করে ঘুরতে থাকে, আমার ফ্যাব্রিকটা যদি এভাবে যেতে থাকে, তাহলে অপোজিট মুভমেন্টের কারণে ফ্রিকশনটা ডাবল হচ্ছে না। প্লেট সিনজিং এ এই সুবিধাটা ছিল। তো যখনই হচ্ছে বেশি পরিমাণ ফ্রিকশন হচ্ছে, বেশি পরিমাণ সারফেস লাস্টার হবে, উজ্জ্বলতা বাড়বে। পাশাপাশি তোমার হচ্ছে যখনই হচ্ছে তোমার এরকম মুভমেন্ট হতে থাকে, তখন কি হয় প্রজেক্টিভ ফাইবারগুলো বেশি পরিমাণে হচ্ছে বার্ন আউট হওয়ার পসিবিলিটি থাকে। এটাই হচ্ছে রোলার সিনজিং এর সুবিধা। এখন আসল অসুবিধা যদি বলি, এর বাইরে আর কিছু নেই, এই কথাগুলি তোমরা লিখে দিলে হবে, এই কথাগুলি লেখা আছে। অসুবিধার কথা যদি বলি, এটা হচ্ছে discontinuous process. If we want to change both side of fabric, we have to arrange another setup হচ্ছে তোমার another extra setup। তোমার হচ্ছে এই সেম ফ্যাব্রিকটা যদি আমি আবার আরেকটা রোলার এখানে দিয়ে উল্টায় দেই গাইড রোলারের সাথে, তাহলে আলাদা একটা সেটআপ করলে আমি কিন্তু বোথ সাইড করতে পারতেছি। তার মানে কি more floor space, extra floor space required। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ডিসকন্টিনিউয়াস প্রসেস। পাশাপাশি হচ্ছে যত যাই করি না কেন, এটা হচ্ছে ইভেন অথবা ইউনিফর্ম সিনজিং হয়, ঠিক আছে। কারণ রোলারের এই যে তুমি হিটটা দিচ্ছ, হিটটা যতই দাও হিটটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অতটুকু হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কন্টিনিউয়াসলি ফ্যাব্রিকের উপর 225 মিটার পার সেকেন্ডে যায়, এবং রোলারটা অনেক হিটেড হয়। তার মানে কি অনেক স্পিডে যখন যাচ্ছে অপোজিট ডিরেকশনের কারণে, সেখানে ফ্রিকশনের কারণে কি হচ্ছে, পড়াশোনা হচ্ছে, ক্ষয় হচ্ছে। আচ্ছা, ক্ষয় হওয়ার কারণে কি হয়, এই রোলারের গায়ে, এই যে এরকম রোলারের গায়ে মাঝে মাঝে একটা খাঁজ পড়ে যায়। তো যেখানে একটু খাঁজ অথবা গ্রোভ হয়, ওই বরাবর কি হয় হিটের ভ্যারিয়েশন হয় ফ্যাব্রিকের কন্ট্যাক্টে, তখন হচ্ছে ওই বরাবর ফ্যাব্রিকে তোমার প্রজেক্টিং ফাইবার পড়ে না। তো একটা ফ্যাব্রিকে তুমি ফ্যাব্রিক দিয়েছো, এই লম্বা বরাবর এক ইঞ্চি বরাবর কি হয়েছে প্রজেক্টিং ফাইবার আছে, তাহলে ওটা কি তোমার যখন ডাইং করতে যাবা, প্রিন্টিং করতে যাবা, তখন কি ইউনিফর্ম সিনজিং না হলে সবগুলো প্রসেসই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার রোলার সিনজিং প্রসেস। আমরা আজকে শেষ করতে পারি। এখন হচ্ছে গ্যাস সিনজিং। এগুলো একটু প্র্যাকটিস করে এগুলো আগে তুমি নিজের ভাষায় লিখে দিলে পূর্ণ পাবে।
আচ্ছা দেখো গ্যাস সেন্সিং এর ক্ষেত্রে দুইটা বার্নার ইউজ করছি কয়টা গ্যাস বার্নার কয়টা দুইটা আচ্ছা গ্যাস বার্নার যদি দুইটা হয় প্রথমে দেখো ফিডিং জোন এটা হচ্ছে মেশিনের ফ্যাব্রিক ফিডিং জোন যেখানে ফ্যাব্রিক ফিট করা হয় এইখানে ফ্যাব্রিকগুলো যখন হচ্ছে মেশিনের ভিতরে যাচ্ছে তার আগে একটা ব্রাশ সেট করা হয়েছে ব্রাশের কাজটা কি যদি এরকম দুটো ব্রাশ ওয়্যার ব্রাশ এই যে যেমন জুতা পরিষ্কার করে যে এরকম ব্রাশ না ওয়্যার ব্রাশ এখন এরকম দুইটা ব্রাশের মাঝখান দিয়ে যখন ফ্যাব্রিকটা যাইতে থাকে তখন ফ্যাব্রিক কি করে এই ব্রাশ কি করে জাস্ট হচ্ছে এই কম্বিং করে না অনেকটা এরকম জাস্ট হচ্ছে ফ্যাব্রিকের গায়ে যদি কোনো প্রজেক্টিভ ফাইবার হচ্ছে মানে লেগে থাকে লেগ টাইপের অথবা শুয়ে থাকে এরকম থাকে তাহলে ওটাকে স্ট্যান্ড আপ করে দেয় রাইজ আপ করে দেয় অথবা স্ট্যান্ড আপ করে দেয় তো প্রজেক্টিভ ফাইবারগুলোকে এভাবে আশ্রিয়ে ব্রাশের সাহায্যে স্ট্যান্ড আপ করে দিচ্ছে আর যদি ফ্যাব্রিকের গায়ে লেগে থাকে ওটা পুরানো অনেকটা আপনার ফ্যাব্রিকও পরে যেতে পারে এই কাজটা করতেছে এখানে এই বেনিফিটটা কিন্তু আগের দুইটা সেন্সিং প্রসেসে আমরা দেখি না আচ্ছা যখন স্ট্যান্ড আপ হয়ে যাচ্ছে এরপর কি হচ্ছে ফার্স্ট চেম্বারে ঢুকতেছে ফ্যাব্রিকটা ফার্স্ট চেম্বারে একটা গ্যাস বার্নার আছে এই গ্যাস বার্নারটা কি হয়েছে দেখো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে সেট করা হয়েছে যখনই এই যে এইভাবে যদি ফ্যাব্রিকটা যায় আর এখানে যদি গ্যাস বার্নার এরকম ডিরেক্টলি ফ্লেম আছে না অগ্নি সেখানে আগুন তাপটা গ্যাস বার্নারে কি হয় আগুন বের হয় ফ্লেম যদি এরকম সরাসরি লাগে তাহলে কি হবে পুড়ে যাবে না একটা স্পেসিফিক লেন্থে সেট করা হয় এই অ্যাঙ্গেলে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্যাব্রিক এবং ফ্লেম ইন্টেন্সিটি অথবা গ্যাস বার্নারের মুভ ফ্লেমের মুভ আচ্ছা এরপরে দেওয়া হয় ফ্যাব্রিকটা এভাবে চলতে থাকে 250 মিটার পার মিনিটে চলতে থাকে এবং এই প্রজেক্টিভ ফাইবারগুলো জাস্ট হচ্ছে ফ্লেমের আগুনের তাপে পুড়ে যায় আচ্ছা এরপরে একটা চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে ফ্যাব্রিকটা পাস করা এই জায়গায় দেখো ফ্যাব্রিকটা কিন্তু টার্ন করা হয়েছে না উল্টানো হয়েছে না উল্টানো হয়েছে হ্যাঁ আমরা এই পাশটা করতেছি করার পরে দেন হচ্ছে এটা ঘুরে যাও উল্টা পাশে করো তাই না এটা হচ্ছে তাহলে বোথ সাইড সেম হয়ে যাচ্ছে না সেম প্রসিডিউর এখানেও একটা অ্যাঙ্গেলে আমার এখানে আগে ভুল হয়েছে তোমরা একটু দেখে নিও জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলটা 40 বার্নারের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হ্যাঁ আর একটা হচ্ছে তোমার এই যে বার্নারের যে ফ্লেম বাসাতে গ্যাস চলে দেখো না যেগুলো হচ্ছে লাল আলো দেয় তার তাপ কম থাকে কিন্তু ব্লুইশ হয়ে গেলে তার তাপ অনেক বেশি থাকে না নর্মালি এটা সেট করা হয়ে থাকে গ্যাস প্রেসার এতটাই দেওয়া হয় এবং ফ্লেম ইন্টেন্সিটি এতটাই কন্ট্রোল করা হয় যাতে তোমার ফ্যাব্রিকও খুব স্পিডে যাবে এবং ভালোভাবে প্রজেক্টিভ ফাইবার করবে এবং অ্যাঙ্গেলটা থাকবে 45 টেম্পারেচার কি স্যার স্ট্যান্ডার্ড কোনো টেম্পারেচার সেট করা আছে এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেইনটেইন করা যায় না আগুনের টেম্পারেচার যত এটাতে আচ্ছা তবে তোমার লাল ফ্লেম থেকে রেড ফ্লেম থেকে ব্লুইশ ফ্লেমে হিটের পরিমাণ বেশি থাকে এবং তুমি যদি ফ্যাব্রিক রেড ফ্লেম হয় তাহলে তুমি যদি প্রতি মিনিটে 200 মিটার করতে পারো ব্লুইশ হলে 250-300 করতে পারো আচ্ছা এরপর হচ্ছে তোমার দেখো যখনই এই যে প্রজেক্টিং একটা ফাইবার ফ্যাব্রিকে আসে এইখানে যদি একটু ফ্লেমের কারণে আগুন দিলে একটু করবে নাকি কাজ তো পুরাই ফেলা করতে কি হয় একদম এভাবে করে একটু ফ্যাব্রিকের সারফেস পর্যন্ত আসে যদি এমন হয় যে এটা সহজে না নিবে তাহলে কি হয় ফ্যাব্রিকের বডিটাকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে এই জন্য কি করা হয় সরাসরি আরেকটা যে ডিসাইজিং প্রসেস আছে সেই প্রসেসে পানির মধ্যে ডুবাই দেওয়া ধরো তুমি একটা জায়গায় একটু আগুন ধরাই দিয়ে সাথে সাথে পানি দিয়ে দিলা যতটুকু পোড়ার দরকার তুমি ততটুকু পোড়ায় পানিতে দিলে নিভে গেল পানি তার মানে ফ্যাব্রিকের বডি আর ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকবে না শুধু প্রজেক্টিং আলগা ফাইবারগুলোই রিমুভ হয়ে গেল এটা হচ্ছে গ্যাস সেন্সিং এর ওয়ার্কিং প্রসিডিউর অথবা জেনারেল প্রসেস সিকোয়েন্স যেটাই বলি স্কিম বলি এটা এখন এর সাথে বেশ কিছু অ্যাডভান্টেজেস অথবা কন্ট্রোলিং প্যারামিটার আছে আমি আগে অ্যাডভান্টেজেস বলে বলি যে টেম্পারেচার ক্যান বি কন্ট্রোল মানে আমরা রেডেড ফ্লেম এবং ব্লুইশ ফ্লেমের এটার উপর ভিত্তি করে আমরা কন্ট্রোল করতে পারি বোথ সাইড ফ্যাব্রিক একসাথে আমরা সেন্ডিং করতে পারি
এবং সেন্সিং করার পরে সেম মেশিনের একটা চেম্বার ইউজ করে আমরা ডিসাইজিং প্রসেসটাও করে ফেলতে পারি। এগুলো হচ্ছে তোমার সেন্সিং প্রসেসের সুবিধা। পাশাপাশি আরো বলতে পারি যে আদার্স যে দুইটা সেন্সিং প্রসেস আমরা আলোচনা করলাম তার সে ইউনিফর্ম সেন্সিং এখানে হচ্ছে। তবে অসুবিধার কথা যদি আসি, ডিসঅ্যাডভান্টেজেস, সেখানে আমরা বলতে পারি গ্যাস বার্নারের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো এরকম ছিদ্র থাকে না গ্যাস বার্নারে। গ্যাস বার্নার ছিদ্র থাকে, ছিদ্রতে গ্যাস বের হয়, ফ্লেম বের হয়। যদি এমন হয় যে এই এর নিচে এটা হচ্ছে ফ্যাব্রিকের উইথ, এটা বার্নার ফ্যাব্রিকটা এভাবে যাচ্ছে, এইখানে এই বরাবর ধরো 2-3টা ছিদ্র বন্ধ হয়ে আছে, গ্যাস বের হচ্ছে, তাহলে এইখানে 2 ইঞ্চি বরাবর ফ্যাব্রিকটা এভাবে যাচ্ছে, ওই 2 ইঞ্চি বরাবর ফ্যাব্রিকের আর কোনো সিনজিং হয় না, হ্যারিনেস রিমুভ হয় না। কারণ এই বরাবর যে 2 সাইডটা তোমার হচ্ছে পয়েন্ট ছিল, ছিদ্র ছিল, হোল ছিল, গ্যাস বের হচ্ছে না, তার মানে সিনজিং হচ্ছে না। এই ধরনের ত্রুটি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তোমার যে কন্ট্রোলিং প্যারামিটার অথবা কনসার্নিং প্যারামিটার যেগুলো আছে, সেটা হচ্ছে তুমি যখনই যে ফ্যাব্রিকটাকে সিনজিং করবে অবশ্যই তোমার জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিলিত হতে হবে। জিঙ্ক ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাকে বলে জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যে ফ্যাব্রিকটা তুমি, এটা তো নরমালি আমরা কি করি ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে করে থাকি। ওভেন ফ্যাব্রিক তার থেকে পাওয়ার পরে যে ফ্যাব্রিকটা তুমি নিছো, সেই ফ্যাব্রিকটা একটু এনশিওর করবে এর সাথে যেন জিঙ্ক ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড লেগে না থাকে, কাপড়ের সাথে লাগে। সেটাকে আমরা আলাদাভাবে লাগাবো, লাগানোর দরকার নেই। যদি তুমি মনে করো এমন একটা এনভায়রনমেন্ট তুমি যেখানে এই কেমিক্যালগুলো লাগতে পারে, ঠিক আছে, তোমাকে এনশিওর করতে হবে যে ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেন না থাকে। যদি থাকে কি করে, বাতাসে কি এয়ার আছে না, সরি এয়ার তোমার ওয়াটার আছে না, ওয়াটার আছে না বাতাসে, এটা কি করে জিঙ্ক অক্সাইড প্রডিউস করে। আর এই জিঙ্ক অক্সাইড কি করে কাপড়ের গায়ে ছোট ছোট স্পট, সাদা হোয়াইট স্পট ক্রিয়েট করে, যেটা জন্য আবার আলাদা তুমি চোখে দেখতে পারো বড় ওই স্পটগুলো রিমুভ করার জন্য আবার আলাদা তোমার ওয়াশিং করার প্রয়োজন হবে, এক্সট্রা কস্ট তখন আসবে। আরেকটা হচ্ছে তোমাকে এনশিওর করতে হবে ব্লোইশ মানে কন্ট্রোলিং প্যারামিটারের ক্ষেত্রে ব্লোইশ ফ্লেম ইন্টেন্সিটি তোমাকে মেইনটেইন করতে হবে। আরেকটা হচ্ছে তোমার যখন হচ্ছে সিনথেটিক ফ্যাব্রিক তুমি গ্যাস বার্নারে দেবা না, গ্যাস সিনথেটিক, কারণ সরাসরি ফ্লেমের উপর দিয়ে যাচ্ছে, অগ্নিশিখার উপর দিয়ে যাচ্ছে। সিনথেটিক ফ্যাব্রিক যখন সিনথেটিক করবা তখন অবশ্যই তোমাকে এটা অ্যাভয়েড করতে হবে গ্যাস সিনথেটিক প্রসেস। আরেকটা ধরো এরকম কটন আছে 60%, পলিস্টার আছে 40%, কটনের জন্য তো তোমার সিনথেটিক করতেই হবে। আর সিনথেটিক করতে গেলে তখন তোমার কি করতে হবে, ফ্লেম ইন্টেন্সিটি তোমাকে অবশ্যই কনসার্নে রাখতে হবে, কমায় দিতে হবে, ফ্যাব্রিক স্পিড বাড়ায় দিতে হবে। ধরো একটা তুমি ইন্টেন্সিটি দিছো হচ্ছে অনেক বেশি, তারপর আস্তে আস্তে দিছো, সেটিং প্যারামিটার এখানে অনেক কিছু আছে। তো এইগুলি হচ্ছে তোমার মোটামুটি কন্ট্রোলিং প্যারামিটার, কনসার্নিং প্যারামিটারস, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্যাস সেন্সিং প্রসেস। যাই হোক না কেন, বাংলাদেশে যত ওভেন ফ্যাব্রিকের গার্মেন্ট ওভেন ফ্যাক্টরিতে সেন্সিং হয়ে থাকে অলমোস্ট 99% হচ্ছে গ্যাস সেন্সিং প্রসেস, গ্যাসটা বেশি মানে 100% বলতে পারি। এখন এসো আর 2 মিনিট 3 মিনিটে শেষ করে দেবো। ডিফেক্ট অফ সেন্সিং, কি কি সেন্সিং এর প্রবলেম হয়, আনইভেন হয়, তারপর হচ্ছে যে লাইন মার্ক আসে, এটা কি কারণে হতে পারে গ্যাস সেন্সিং এর ক্ষেত্রে, ওই যে বার্নার যদি কোনো পয়েন্ট আটকে যায়, আবার দেখা যাচ্ছে যে কোনো পয়েন্টে হালকা গ্যাস বের হচ্ছে, কোনোটাতে অনেক বেশি বের হচ্ছে, গ্যাস প্রেশার ঠিক না হলে, এসব কারণে আনইভেন হয়, ফ্যাব্রিক ড্যামেজ হয় এগুলো। লাস্ট যে টপিকসটা হচ্ছে ডিস্টিংগুইশড বিটুইন রোল পেলেট, রোলার এবং গ্যাস সেন্সিং, এটা তোমাদের বলতে হবে। এই যে তিনটা সেন্সিং প্রসেস আমি পড়াইলাম না, তিনটার মধ্যে পার্থক্যটা তোমাদের বলতে হবে। কি কি পার্থক্য বল? প্রথমত হচ্ছে স্যার প্লেট সিলিং এর পাশে হয়
প্লেট চেঞ্জিং এবং হচ্ছে হ্যাঁ প্লেট চেঞ্জিং লিখে লিখবে যে ওয়ান সাইড One side ক্যান বি চেঞ্জ অ্যাট এ টাইম Roller রোলারও সেম Same. সেম কথাটা লিখে দেবো আর গ্যাসের ক্ষেত্রে বোথ সাইড Both sides. ক্যান বি চেঞ্জ অ্যাট এ টাইম তারপর সিঞ্জিং এ এক পাশে হয় রোলার সিঞ্জিং এ এক পাশে দুইবার হয় হ্যাঁ এটাও লিখতে পারো তারপর গ্যাস সিঞ্জিং এ দুই পাশেই হয় তারপর আর স্যার প্লেট সিঞ্জিং এ অধারাবাহিক থাকে এই কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস প্লেট রোলার ডিসকন্টিনিউয়াস গ্যাস কন্টিনিউয়াস another extra তারপর তারপর স্যার হচ্ছে গ্যাস প্লেট চেঞ্জিং এর তাপমাত্রা পরিবর্তন তাপমাত্রা করা যায় না তাপমাত্রা দরকার হয় না তো রোলিং এ তো গ্যাস বার্নার থাকে না রোলিং মেশিন প্লেটে কিন্তু গ্যাস চেঞ্জিং এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় গ্যাসের তাপমাত্রা এটা দেওয়া যায় না তারপর বলবো স্যার প্রথম দুইটাতে ওভার সিঞ্জ হতে পারে ওভার আন্ডার আনইভেন চেঞ্জিং এর কথা বলতে পারবো আনইভেন ওভার আন্ডার না বলে আনইভেন চেঞ্জিং প্লেট রোলারের ক্ষেত্রে আনইভেন চেঞ্জিং হতে পারে পসিবিলিটি তো আনইভেন চেঞ্জিং আর ওটা হচ্ছে তোমার এরপরে আর কি বলা যায় অন্যান্য চেঞ্জিং এ আমাদের রাশ নাই স্যার যে এইগুলা সুতা মেশিন থাকে যেটা বলেন স্যার ওখানে কম্বিং এর দরকার পড়ে ওগুলো প্রথমে ব্রাশ গ্যাস চেঞ্জিং এর ক্ষেত্রে এক্সট্রা ব্রাশ ইউজ করা হয় যেটা হচ্ছে প্রজেক্টিভ ফাইবারকে স্টার্ট করে দেওয়া হয় যে কারণে বেটার রেজাল্ট পাওয়া যায় আর তোমার প্লেট রোলারের ক্ষেত্রে দরকার না পাওয়া যায় possible, মানে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেওয়া যায় আচ্ছা এরপরে আরেকটা লেখা যায় তোমরা বলতে পারো যে ডাইং প্রিন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল হচ্ছে তোমার গ্যাস রোলার এবং প্লেটের ডাইমেনশন না করবে তারপর বলতে পারো যে ফ্রিকশন একটা ইস্যু আছে ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু গ্যাস চেঞ্জিং এ আমরা ফ্রিকশনের ক্ষেত্রে অত ব্রাইটনেস পাচ্ছি প্লেট এবং রোলারে সবচেয়ে বেশি পাই ব্রাইটনেস লাস্টার আর প্লেটের ক্ষেত্রে তুলনামূলক কম পাই কিন্তু গ্যাসের ক্ষেত্রে পাই এই যে 5-6টা ডিস্ট্রিবিউশন স্যার ওই যে আরেকটা বলা যায় স্যার হচ্ছে ওই যে তাপমাত্রা এবং স্পিডটা হ্যাঁ না প্রোডাকশন স্পিড বলতে পারো প্রোডাকশন রেট বলতে পারো সেক্ষেত্রে গ্যাস চেঞ্জিং এর বেশি রোলারের হচ্ছে প্লেটের চেয়ে বেশি আর প্লেটের সবচেয়ে কম এই যে 5-6টা যদি তুমি দিতে পারো তাহলে তোমার এখানে মিনিমাম 2-3 মার্কের একটা কোশ্চেন গ্যাসের যদি 5 থাকে পার্থক্য 3 থাকে 8 থাকে আর এক সাইডে 2 যদি তোমার অবজেক্টিভস থাকে গ্যাসটাই দেন স্যার ওটাই তো আমি ওটা দিচ্ছি তাহলে তোমাকে 10 মার্কের জন্য পড়াশোনার দরকার আছে সিরিয়াসলি তুমি যদি চেঞ্জিং চ্যাপ্টারটা নিয়ে বসো এই মেশিনটার ওই যে ডায়াগ্রামটা দুইবার আঁকাও কিভাবে কাজ হচ্ছে আজকে ক্লাসে যদি বিন্দু পরিমাণ কিছু বুঝিয়ে থাকো তোমার এই 10টা মার্ক পাওয়া কি খুব টাফ নেক্সট চ্যাপ্টারগুলো একটু জটিল হবে কেমিস্ট্রি আছে সেখানে এই চ্যাপ্টারটা ভালো হবে বিসিএ সপ্তাহে কেমিস্ট্রি মিস থাকে স্কুলে বিসিএ না নেক্সট হচ্ছে হ্যাঁ রিসার্চিং কেমিস্ট্রিতে স্যার বানানো ডিসাইজিং নেক্সট চ্যাপ্টার ডিসাইজিং আমরা একদিন অথবা একদিনই শেষ করতে হবে সময় নিয়ে এসে এরপরে স্কাউটিং ব্লেসিং এর 2-3টা ক্লাস লাগবে আবার প্রিন্টিং এর কিছু অংশ আছে দেখা যাক ইনশাআল্লাহ কিন্তু এর মধ্যে আমাদের আরেকটা ক্লাস টেস্ট নিতে হবে তোমরা একটু ডেট দিবা হ্যাঁ তোমরা আমাকে ডেট দেবা ওই জন্য